1669 সাল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের একটা রাজকীয় ডিক্রি পুরো ভারতবর্ষের ধর্মীয় মানচিত্রকে একেবারে বদলে দিচ্ছিল। সম্রাটের নির্দেশে বারাণসীর কাশী বিশ্বনাথ এবং মথুরার কেশবদের মন্দিরের মতো আকাশছোঁয়া স্থাপত্যগুলো ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। তখন বৃন্দাবনের গোবিন্দদেব মন্দিরের চূড়া থেকে তখন ধোঁয়া উঠছে, আর প্রাণ বাঁচাতে বিগ্রহগুলোকে গোপনে নিয়ে চলে যাওয়া হচ্ছে রাজস্থানের দুর্গম পাহাড়ে। কিন্তু এই চরম ধ্বংসলীলার মধ্যেই যমুনার তীরে রাধাকুণ্ডের এক জরাজীর্ণ কুটিরে বসেছিলেন এক বৃদ্ধ অসতিপর বৈষ্ণব পণ্ডিত। তার সামনে কোনো তলোয়ার ছিল না, ছিল কেবল কিছু তালপাতার পুঁথি আর একটা কলম। যখন চারদিকে মন্দির ভাঙার শব্দ আর হাহাকার, তখন সেই বৃদ্ধ পণ্ডিত একাই লড়ছিলেন একটা অদৃশ্য যুদ্ধ। তিনি জানতেন যে ইটের দালান ভাঙা সোজা, কিন্তু যদি একবার শাস্ত্র বা এই জ্ঞান হারিয়ে যায়, তবে এই মহান বৈষ্ণব সংস্কৃতি আর কোনোদিনও ফিরবে না। হ্যাঁ, এই বৃদ্ধই ছিলেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীবাদ ঠাকুর। আজ আমরা জানব যে ইতিহাসের সেই রোমহর্ষক অধ্যায়, কিভাবে রাজনৈতিক চাপের মুখে এক বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমে তিনি বৃন্দাবনের দ্বিতীয় পুনর্জাগরণ ঘটালেন। আমি রয়েছি শচীনন্দন আপনাদের সাথে। তার আগে মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই ভুল লুণ্ঠিত সংকাতিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। তার কৃপা আশীর্বাদ নিয়েই আপনারা আজ যে বিষয়টা আমার সাথে দেখতে চলেছেন, এই বিশ্বনাথ চক্রবর্তী পাদের এক রোমাঞ্চকর ইতিহাসের ঘটনা। আমরা সাধারণত যুদ্ধের ইতিহাস বলতে কেবল তলোয়ার আর কামানের লড়াইটাই বুঝি, কিন্তু আজ আমি আপনাদের এমন একটা ইতিহাসের কথা বলবো যা কোনো অলৌকিক ঘটনাকে হার মানাবে। 17শো শতাব্দীর শেষ ভাগে বৃন্দাবন যখন অস্তিত্বের সংকটে লড়ছে, তখন বৈষ্ণব ধর্মের মশাল জ্বালিয়ে রেখেছিলেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুর। তিনি কেবল একজন দার্শনিক, বৈষ্ণব বা শুধুমাত্র লেখক ছিলেন না, তিনি ছিলেন বৃন্দাবনের আধ্যাত্মিক পরিকাঠামোর এক প্রধান স্থপতি। কেন তাকে বৃন্দাবন পুনরুদ্ধারের দ্বিতীয় পর্যায়ের নায়ক বলা হলো, কিভাবে তিনি মুঘল রাজত্বের রক্তচক্ষু উপেক্ষা করে শাস্ত্রীয় ভান্ডার রক্ষা করলেন, আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা টাইম লাইন অনুযায়ী প্রতিটা জিনিস খুঁটিনাটি বিশ্লেষণ করব। আর হ্যাঁ, এই ভিডিওটা তথ্যে ঠাসা, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই একটা লাইক দিয়ে রাখুন, কারণ লাইক দিলে এই রকম ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই। 1669 সালের 9ই এপ্রিল সম্রাট ঔরঙ্গজেব একটা ফরমান জারি করলেন, যাতে বলা হলো যে সকল কাফের বা অমুসলিমদের স্কুল ও মন্দিরকে ধ্বংস করে দিতে হবে এবং তাদের ধর্মীয় শিক্ষা কঠোরভাবে দমন করতে হবে। 18ই এপ্রিলের মধ্যে খবর আসে যে বারাণসীর বিশ্বনাথ মন্দিরকে ধ্বংস করা হয়েছে। বৃন্দাবনের পরিস্থিতি তখন ছিল এক বিভীষিকাময় রূপ। রূপ গোস্বামী পাদ প্রতিষ্ঠিত 7 তলা বিশিষ্ট বিশাল গোবিন্দ মন্দির থেকে শুরু করে মদনমোহন এবং গোপীনাথের মতো প্রতিটা বিগ্রহকে স্থানান্তরিত করা হচ্ছিল। মুঘল সৈন্যরা তখন মন্দিরের পাথর ভাঙছে। বেশিরভাগ সাধু সন্ন্যাসী বৃন্দাবন ছেড়ে পালিয়ে যাচ্ছেন, ঠিক যেন যুদ্ধের আমায় কোনো সাধারণ মানুষ দেশ ছেড়ে পালায়। কিন্তু এই শূন্য বৃন্দাবন থেকে গেলেন একজন প্রাচীন বৈষ্ণব, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুর। তিনি তখন রাধাকুণ্ডে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভজন কুটিরে বাস করছেন। মুঘল গোয়েন্দাদের নজর এড়াতে তখন তিনি এক গোপন মিশন শুরু করলেন। তার উদ্দেশ্য ছিল রূপ সনাতন গোস্বামীর রেখে যাওয়া লুপ্ত প্রায় শাস্ত্রগুলোকে রক্ষা করা এবং এমন এক নতুন ব্যাখ্যা তৈরি করা যা কোনো রাজনৈতিক শক্তিকে মুছে ফেলতে পারবে না। এই যে বইগুলো আপনারা দেখছেন, এই সারার্থদর্শিনী, সারার্থবর্ষিণী, শ্রীকৃষ্ণ ভাবনামৃত, এগুলি সবই বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুরের লেখা। মন্দিরের ওপরে যখন আঘাত আসছে, বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুর তখন কলমকেই অস্ত্র হিসাবে ব্যবহার করলেন। তিনি ভাগবতের এক অনন্য ব্যাখ্যা প্রস্তুত করলেন,
যা তৎকালীন পণ্ডিত সমাজকে একেবারে স্তব্ধ করে দিল। তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু মুঘল সেনারা ছিল না, বরং ছিল একটা জটিল রাজনৈতিক বা ধর্মীয় চাল। জয়পুরের রাজসভায় তখন বৈষ্ণবদের আধিকারিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। জয়পুরের রাজা দ্বিতীয় সোয়াই জয়সিংহের ওপর তখন রামানন্দী সম্প্রদায়ের ব্যাপক প্রভাব ছিল। তারা দাবি করল যে গৌড়ীয় বৈষ্ণবদের কোনো মৌলিক শাস্ত্রীয় ভিত্তি নেই বা তারা কোনো স্বীকৃত পরম্পরার অন্তর্ভুক্ত নয়। এটা ছিল এক বিশাল ষড়যন্ত্র। কারণ যদি জয়পুরের রাজসভা গৌড়ীয়দের স্বীকৃতি কেড়ে নিত, তবে বৃন্দাবনের মন্দিরগুলোর পুনর্গঠনের রাজকীয় সহায়তা চিরতরে তখন বন্ধ হয়ে যেত। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তখন অনেক বৃদ্ধ, তিনি নিজে জয়পুর যেতে পারলেন না, কিন্তু তিনি এক সুযোগ্য শিষ্য বলদেব বিদ্যাভূষণকে পাঠালেন এই বৈদিক যুদ্ধের লড়াইটা করতে। জয়পুরের গলতাতে পণ্ডিতদের এক মহাসভা তখন আয়োজিত হয়েছে। রামানন্দীরা প্রশ্ন তুললেন, তোমাদের বেদান্ত সূত্রের কোনো ভাষ্য বা টিকা নেই কেন? ভাষ্য ছাড়া কোনো সম্প্রদায়কে সনাতন বলে স্বীকৃত করা যাবে না। গৌড়ীয় বৈষ্ণবেরা সাধারণত শ্রীমদ্ ভাগবতকেই বেদান্তের প্রাকৃতিক বা ভাষ্য মনে করতেন, কিন্তু তৎকালীন পণ্ডিতরা তা মানতে চাইল না। বলদেব বিদ্যাভূষণ প্রভু তখন মাত্র কয়েকদিন সময় চাইলেন। কথিত আছে তিনি শ্রী গোবিন্দদেবের বিগ্রহের সামনে গিয়ে প্রার্থনা করলেন এবং অলৌকিক অনুপ্রেরণায় মাত্র 7 দিনে, মতান্তরে 7 দিনে বা 1 সপ্তাহে এক অভূতপূর্ব বেদান্ত ভাষ্য রচনা করলেন। তার নাম দেওয়া হলো গোবিন্দ ভাষ্য। এই গ্রন্থের মাধ্যমে প্রমাণ করা হয় যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সরাসরি মাধ্যাচার্য পরম্পরার সঙ্গে যুক্ত এবং শাস্ত্রীয়ভাবে এটি সম্পূর্ণ নিখুঁত। বলদেব বিদ্যাভূষণ জয়পুরের রাজসভার এক ঐতিহাসিক বিজয় অর্জন করলেন, যা বৃন্দাবনের বৈষ্ণবদের মর্যাদা পুনরুদ্ধার চেষ্টা করল। আর এই পুরো পরিকল্পনার পেছনে ছিল এক মাস্টার মাইন্ড, সেই অসতিপর বৃদ্ধ বৈষ্ণব পণ্ডিত বিশ্বনাথ চক্রবর্তী পাদ ঠাকুর। বৃন্দাবন পুনরুদ্ধারের এই যে দ্বিতীয় পর্যায়টা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ মুঘল গোয়েন্দারা সবসময় নজর রাখত যে সেখানে কোনো বিদ্রোহ দানা মানছে না। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এক গোপন যোগাযোগ তৈরি করলেন। তিনি বাংলার বৈষ্ণব ভক্তদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং বৃন্দাবনের জরাজীর্ণ কুঞ্জগুলোকে পুনরায় সংস্কার করার পরিকল্পনা করলেন। মুঘল শাসনের কঠোর প্রোটোকলের মাঝেই তিনি বৃন্দাবনের আধ্যাত্মিক পরিকাঠামোকে বাঁচিয়ে রেখেছিলেন। তার লিখিত ভজন ও গানগুলো তখন সাধারণ মানুষের মধ্যে ভক্তি আন্দোলনের প্রাণশক্তি যোগাচ্ছে। তিনি কেবল বৃন্দাবনকে রক্ষা করেননি, বরং পরবর্তী প্রজন্মের কাছে তিনি মজবুত একটা গড় তৈরি করেছিলেন। তার অবর্তমানে আজ হয়তো বৃন্দাবনের সেই পুরনো শাস্ত্রীয় ঐতিহ্য ইতিহাসের পাতায় হয়তো হারিয়ে যেত। ভাবলে অবাক লাগে, যদি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেদিন নিজের প্রাণ বাঁচানোর জন্যে বৃন্দাবন ছেড়ে চলে আসতেন, তবে হয়তো বৃন্দাবন শাস্ত্রের এক বিশাল অংশের বৈষ্ণব শাস্ত্র আমাদের কাছে থাকতো না। তিনি শিখিয়েছিলেন সাহস আর মেধা দিয়ে কিভাবে বড় বড় চক্রান্তকে নস্যাৎ করা যায়। তিনি সম্রাটের তলোয়ারের উত্তর দিয়েছিলেন জ্ঞানের তীক্ষ্ণতা দিয়ে। আজ বৃন্দাবনের অলিতে গলিতে যে ভক্তির গান বা শাস্ত্রীয় চর্চা আমরা দেখি, তার একটা বড় অংশই সেই দুর্দিনের লড়াইয়ের ফসল। আজকের যুগেও কি আমাদের সংস্কৃতি রক্ষায় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতো ধৈর্য আর মেধার প্রয়োজন আছে, নাকি আমরা কেবল বাহ্যিক দালান রক্ষার লড়াইতে ব্যস্ত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। এই মহান ইতিহাস সবার সাথে শেয়ার করুন। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো রোমাঞ্চকর বৈষ্ণব শাস্ত্র এবং বৈষ্ণব এই পথপ্রদর্শকদের ইনভেস্টিগেশনে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে, গুরুপাদ পদ্মে ভক্তি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকন মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।